আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদৌস শামীম। শামীম সাহেব, আজকে তো একটা বিরাট ধাক্কা, যেটা আমরা জানতে পারছি, সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য এসএসসি, কিন্তু সেখানে তো মুখ থুবড়ে পড়েছে। বিষয়টা কি হলো একটু বলুন তো ডিটেলস। দেখুন, এসএসসি এবং রাজ্য উভয়েই চাইছেন যারা দাগি অর্থাৎ সাদা খাতার শিক্ষক তারা যাতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারেন। এই যে ধরুন যারা শিক্ষকতা করছেন 31শে ডিসেম্বর পর্যন্ত, তাদের মধ্যে একটা অংশ আছে যারা ডিউ টু এই নাম্বার এনহান্সমেন্ট, অর্থাৎ আগে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল 45% মার্কস, সেটা 50% করে দেওয়ার জন্য যারা ইভেন 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছে তারা পরীক্ষায় বসতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়দের মন তাদের জন্য কাঁদে না, কারণ তারা 25 লাখ টাকা করে দেয়নি। ফলে যে শিক্ষক 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করছে তারাও পরীক্ষায় বসতে পারবে না, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মন কাঁদছে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন কাদের জন্য কাঁদছে? কেন্দ্রে কেটে চলে আসছে ডিভিশন বেঞ্চে মামলা অ্যাপিল করতে। কাদের জন্য? যারা সাদা কাটার শিক্ষক তাদের জন্য। আসলে এরা তো ওদের কাছে দায়বদ্ধ, যে সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে, যারা ওই 25 লাখ 20 লাখ টাকা করে দিয়েছে, নির্লজ্জের মতো একটা সরকারের কি এমন যায় আসে যে সাদা খাতার মাস্টার একটা পরীক্ষায় বসবে কি বসবে না, নতুন রিক্রুটমেন্ট বসবে, এত কিছুর পরে সুপ্রিম কোর্ট বাতিল করে দিল নির্লজ্জের মতো। মানে একটা মানুষের তার ন্যূনতম লজ্জাবোধ থাকে, এরা ন্যূনতম লজ্জাবোধ পর্যন্ত হারিয়ে ফেলেছে। একটা সরকার এবং এসএসসি, যে এসএসসি নির্বাচিত করবে যারা যোগ্যতার ভিত্তিতে, যারা মেরিটোরিয়াস হবে, মোর মেরিটোরিয়াস ক্যান্ডিডেটদের নির্বাচিত, তারা বলছে না না সাদা খাতার মাস্টারদের আমাদের চাই, ওদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। সরকার বলছে ওদের পরীক্ষায় বসে, ওদের ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হয়ে যাচ্ছে। ও বটে। আচ্ছা, যারা ওই শিক্ষকতা করছে 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হচ্ছে না? যারা এজের কারণে পরীক্ষায় বসতে পারছে না, কই তাদের হয়ে তো একবার এসে বলছে না সরকার? যারা নাম্বার এনহান্সমেন্টের জন্য পরীক্ষায় বসতে হয়েছে তাদের জন্য বলছে না? ওবিসি, এই সরকারি এই ওবিসির যত গন্ডগোল পাকিয়েছে, কই তাদের জন্য তো কিছু বলছে না। ও, তারা টাকা দিতে পারেনি। কিন্তু সরকার কাদের পক্ষে? সরকার হচ্ছে সাদা খাতার মাস্টারদের পক্ষে। কিন্তু আদালত তো স্পষ্ট করে বলে দিয়েছে সাদা খাতার শিক্ষকরা যারা দাগি, যাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়রা থাকতে চায়, তাদের পরীক্ষায় বসা যাবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান দাগিরা পরীক্ষায় বসুক, সরকার চান দাগিরা পরীক্ষায় বসুক, এসএসসি চান দাগিরা সরকার পরীক্ষায় বসুক। আদার সিঙ্গেল বেঞ্চে থাপ্পড় খেয়েছে, আজকে ডিভিশন বেঞ্চে থাপ্পড় খেলো, এরপরে সুপ্রিম কোর্ট যাবে, সুপ্রিম কোর্টে আরো বড় থাপ্পড় খাবে, অ্যাডভান্স বলে রাখলাম। আপনার কি মনে হয় যে এই আজকে থাপ্পড়টা খাওয়ার পরে কি সুপ্রিম কোর্টে যাবে? আপনার মনে হয়? নির্লজ্জ, শোনেন, এক কান কাটা দোকান কাটার গল্প শুনেছেন তো? এক কান কাটা গ্রামের বাইরে দিয়ে যায়, এটা দোকান কাটা। এতবার মানে কিছু মানুষ দেখবেন এত নির্লজ্জ হয়, এতে এতবার হেরে এত কিছু হয়ে, এত নির্লজ্জতার কোনো সীমা পরিসীমা নেই। মানুষের তো ন্যূনতম লজ্জাবোধ থাকে, এত নির্লজ্জ, মানে নির্লজ্জ টু দি পাওয়ার ইনফিনিটি। তারপরে কি করবেন? তারপরে কি করবে? সুপ্রিম কোর্টে করের টাকায় যাবে, আবার থাপ্পড় খেয়ে চলে আসবে, দিয়ে ওদেরকে বলবে দেখো আমরা তো চেষ্টা করেছিলাম তোমাদেরকে পরীক্ষা করে, তোমার বাবা আজ্ঞায় করে 25 লাখ টাকা করে যে তৃণমূল নেতাদের দিয়েছে ওটা ফেরত চাইবে না। আসল উদ্দেশ্য হচ্ছে ওটা। আমি এদের বলেছি, যেমন একজন এসছে তার মামলা করে দিয়েছে, 11-12 লাখ টাকা দিয়েছে, আমি বলেছি মুখে হাত ভরে ওই পেট থেকে টাকা বের করবো। তৃণমূলের পঞ্চায়েত মেম্বার গিয়ে সেটেলমেন্ট করার চেষ্টা করছে যে মামলাটা উইথড্র করে নাও, টাকা ফেরত দেবে। আমি সকলকে বলছি যারা এই মমতা ব্যানার্জিরা আপনাদেরকে মিথ্যা বোঝাচ্ছে, 25 লাখ টাকা করে দিয়েছেন জমি বিক্রি করে, সব আদায় করে নিন, যেখানে যাকে দিয়েছেন আদায় করে নিন। উনি তো আবার আশ্বাসও দিয়েছেন যে আগে এদেরটা দেখি তারপরে দাগিদেরটা দেখে দেবো, সেই ভরসাও তো দাগিদের দাগিদেরকে নিয়েই তো আজকে মুখ থুবড়ে পড়লো। আবার বলছি সুপ্রিম কোর্টে গেলে আবার মুখ থুবড়ে পড়বে। আচ্ছা, এবং আমি এদেরকে বলছি টাকা ফেরত নিয়ে নিন। আপনারা কি এরকম কিছু ভাবছেন? কারণ এরা এতটাই নির্লজ্জ, ধরুন এই যে বারণ করা হলো তারপরেও আবার লুকিয়ে চুরিয়ে তাদেরকে অ্যাপ্লিকেশন করিয়ে দেবে, মানে আবার সেই পারলে বাছাই করে নাও, এই টাইপের মানসিকতা কি আবার দেখাতে পারে? কারণ আমাদের কাছে সব ডাটা আছে, আমরা যখনই দেখবো মানে রায়ের এতটুকু ব্যত্যয় ঘটছে আমরা ঠিক তখন ধরে ফেলবো। ও নিয়ে কোনো ইয়ে নেই যে আমরা ধরে ফেলবো ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে ধরতে পারবে না, ও মূর্খের স্বর্গে বসবাস করছে। আমাদের কাছে সমস্ত তথ্য আছে, কে দাগি কে দাগি নয়, কার কাছ থেকে কত টাকা করে নিয়েছে, তো আজকে সমস্ত তথ্য আমরা জোগাড় করছি।
আরো যত পারবো তথ্য জোগাড় করবো। সেই জন্যই তো জনগণকে বলছি যে যারা যারা টাকা দিয়েছেন সব বলে ফেলুন, দরকার হলে সেই তৃণমূল নেতাদের বাড়ি চলে যান, সব লিস্ট করে ফেলুন যে এই তৃণমূল নেতাকে এত লাখ টাকা দেওয়া হয়েছে, এই তৃণমূল লাখ নেতাকে এত কোটি টাকা দেওয়া হয়েছে, সব লিস্ট করে ফেলুন, দিয়ে তাদের কাছে টাকা আদায় করুন। আচ্ছা, উনি বলেছিলেন যে আমার প্ল্যান ABCD এরকম বলেছিলেন, তো এইগুলোই এখন plan। কত নম্বরে ঠেকেছে এই মুহূর্তে? সেটাই বোঝা যাচ্ছে ওনার প্ল্যান তো দুর্নীতি করার প্ল্যান। ওনার প্ল্যানই হচ্ছে দুর্নীতি করা, দুর্নীতি করবেন না আদালতে এসে ধরা পড়ে যাবেন। সবই তো ধরা পড়ে যাচ্ছে, একটার পর একটা প্ল্যান তো ফ্লপ হয়ে যাচ্ছে। আমি প্রথম দিনই বলেছিলাম, যেদিন প্ল্যান ABCD বলেছিলাম সেদিনই বলেছিলাম ওর প্ল্যান হচ্ছে দুর্নীতি করার, আমরা ওর দুর্নীতি করতে দেবো না ওকে। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। ফের ঠাস ঠাস করে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে ঠাস করে আরো একটা দিয়েছে, জান চোরেদেরকে চাকরিতে নতুন করে সুযোগ দেওয়া। সিঙ্গেল বেঞ্চ বারণ করেছে, আবার ডিভিশন বেঞ্চ কিন্তু হলে কি হবে, এক কান কাটা হলেও তাহলেও না হয় ব্যাপারটা হতো, দুকান কাটা তো দেখবেন ফের সুপ্রিম কোর্টে যাবে এই সরকার, যেটা আইনজীবী ফিরদৌস শামীম উনিও মনে করছেন। তবে এটাও বললেন ওখানে গেলেও থাপ্পড় খাবে, ওখানে জনগণের টাকা খরচা করে গেলেও ওখানেও কিন্তু ঠাস করে আরো একটা থাপ্পড় খাবে। কিন্তু দর্শক, আমাদের আর এই থাপ্পড় টাপ্পড় ভালো লাগছে না, আমরা বলছি যে একটু ভালো করে কড়া করে দিতে হবে। আর এই যে জনগণের টাকা খরচ করে বারবার অহেতুক মামলা করা, এরও হিসেব দিতে হবে। এই দাবি দর্শক আমাদের নিশ্চয়ই আপনাদের হয়তো থাকবে যে লাগে টাকা দেবে গৌরী সেন বা ওই জনগণ, আমি লড়ে যাই, ওই আমার পিঠ বাঁচাতে হবে, সুতরাং চলো যত পারো চেষ্টা করে যাও, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, স্পেশাল বেঞ্চ, সুপ্রিম কোর্ট, অমক তমক, তারপর পুনর্বিবেচনা, লড়ে যাই, আমার তো নিজস্ব কোনো টাকা লাগছে না, তবে শেষ মরিয়া চেষ্টা করি, এইসব চলতে পারে না। আমি আমি জানি না, নিশ্চয় দর্শক আপনারা বলবেন যে কোন সরকার, ভারতবর্ষের কোন রাজ্য সরকার বা কোন সরকার এই ধরনের অহেতুক মামলার পেছনে সরকারি অর্থ এত খরচ করেছে কি? কোন সরকার একটা উদাহরণ দেখাতে পারবেন? একটা মিনিমাম লজ্জা থাকলে এগুলো হয়। সিঙ্গেল বেঞ্চ বললো, আবার ডিভিশন বেঞ্চে চলে গেলেন, সেখানে লড়লেন, আবার যাবেন, যেটা আন্দাজ করছি, হ্যাঁ যাবেই, ওদের তো পিঠ বাঁচাতে হবে না, টাকা ফেরত দিতে হবে, যে জ্বালা তো ওখানে। সেই জন্য তো সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি করছিলেন তাদেরকে কি করে এ করতে হয়, সেই তাগিদটা অনেকটাই বেশি। এবং ফিরদৌস শামীম বলছেন যে যারা এখন চাকরি করছেন তাদের একটা অংশ এখন পরীক্ষাতে বসতে পারবেন কিনা সন্দেহ আছে, কারণ ওই নাম্বারে কি এদিক ওদিক করা হয়েছে, সেই সব নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু সাদা খাতা দিয়ে যারা মানে চাকরিতে জয়েন করেছিলেন তাদের ব্যাপারে বিরাট উদ্যোগ, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার পক্ষ। এবং যে এসএসসি একটা সময় কেমন একটা ভাব দেখাতো, তারাও এখন মরিয়া হয়ে উঠেছে যে ওদেরকেও সুযোগ দিতে হবে, না হলে ফান্ডামেন্টাল রাইট যেটা, সেটা ক্ষুণ্ণ হবে। সেটাও বলেছে গতকালকে। কি লজ্জার! তবে ফিরদৌস শামীম যেটা পরিষ্কার করে দিলেন, কোনো ছাড় হবে না। আর প্ল্যান ABCD করে এখন কত নম্বরে ঠেকেছে আমি জানি না, তো যদি মনে হয় যে যদি কোর্ট বারণও করে দেয় তবু আমরা ওদেরকে ঠিক চুপি চুপি পরীক্ষাতে বসাবো, চাকরিটা পাইয়ে দেবো, পারলে তোমরা খুঁজে নাও। ফিরদৌস শামীম বলছেন আমাদের কাছে সব ডেটা রয়েছে, যদি এই রকম কোথাও হয় যে দাগি হিসেবে চিহ্নিত হয়ে গেছেন অলরেডি, তারপরেও তাদেরকে লুকিয়ে লুকিয়ে পরীক্ষাতে বসানো হয়েছে, চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, ফের ধরবো। তো যদি মনে করেন মুখ্যমন্ত্রী ধরতে পারবে না, আবার দরকার হলে সকলকে নিয়ে আবার ডুবে যাবো, পারছি না আলাদা করতে, কি করব জানি না, আবার কোনো হবে, তো এইসব চলবে না, বারবার কিন্তু এটা চলবে না। ডেটা আছে, সেই ডেটা অনুযায়ী কাজ হবে, সেটা বললেন। কিন্তু দর্শক সত্যিই ভাববার যে কতটা নির্লজ্জ হলে বারবার দাগি চাকরি চোর যারা, তাদের পাশে একটা সরকার থাকে, জোর গলাতে কথা বলে, চোরের মায়ের বড় গলার মতো করে আবদার করে, দাবি করে পরীক্ষাতে বসতে দিতে হবে। ভাবুন দর্শক, ভাবুন তো।
আজকে এই যে ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা মানে বহাল রাখলো, যে সিঙ্গেল বেঞ্চ যেটা বলেছে ওই দাগীদেরকে পরীক্ষাতে বসানো যাবে না, এই যে বহাল রেখে দিল ডিভিশন বেঞ্চ দুদিন হিয়ারিং করে, এটা মিনিমাম লজ্জাবোধ থাকবে তো। লজ্জা দেখছেন, আজকেও তো দেখছি যিনি সরকারের প্রধান তিনি ঘুরছেন, বড় 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 সব লেকচার ঝাড়ছেন, কোনো লজ্জা আছে? আসলে এতটাই বেহায়া হয়ে গেছে না পুরো বিষয়টা, বা ওনারা হয়ে গেছেন এমনটাই, কোনো কিছু যায় আসে না, যতই থাপ্পড় লাথি ঝাঁটা মারা হোক, মানে যেন কিছুই যায় আসে না। মানে ওনারা একটা ভেবে নিয়েছেন আমাকে ডিরেক্টলি তো মারছে না, ও ওই রকম আইনি থাপ্পড় কি আছে, আইনি থাপ্পড় মানে কি আমার ডিরেক্টলি আমার গায়ে লাগছে, আমরা হয়তো বলছি থাপ্পড় মারলো, ঝামা ঘষলো, মুখ থুবড়ে পড়লো, মুখ পুড়লো, মানে এইগুলো মানে এটা এটা কাদের লাগে? যাদের মিনিমাম লজ্জাবোধ মান সম্মান আছে তাদের এগুলো গায়ে লাগবে, যে এত বড় কথা, মুখ থুবড়ে পড়লো, ঝামা ঘষে দিল, এরকম বলছে। না না না, এরকম চলতে পারে না, আর আর যাতে এরকম না ঘটে, সাবধান, সকলে সতর্ক হয়ে চলবো। মানে তখন মানে মিনিমাম লজ্জাবোধ থাকলে এইগুলো লজ্জা লাগবে, কিন্তু এদের তো সেটা নেই, সেটা নেই। এর পরেও দেখবেন কিরকম গলাবাজি করবেন তৃণমূল কংগ্রেসের লোকেরা, এই কুণাল ঘোষরা, দেখবেন এরপরেও কত গলাবাজি করবেন। মিনিমাম লজ্জাবোধ নেই, যে এরকম চড় থাপ্পড় দিন রাত খাচ্ছি, একটু মুখটা লোকায়। আমি ভাবি যে এদের বাড়িতে সব লোকজন নেই, তারাও বলে না যারা কি সরকার চালাচ্ছ তোমরা, হ্যাঁ, যেখানে এত ধাক্কা হয়, আর তোমরা কেন চোরেদের পাশে আছো? বাড়িতে কেউ প্রশ্নও করেন না? এই যে যারা মিডিয়ার হয়ে যারা স্পোক্স পার্সন, মিডিয়াতে যারা তর্ক বিতর্ক করেন, বাড়িতে কোনো মহিলা কেউ কেউ জিজ্ঞাসা করেন না? নাকি তারাও ভেবে নিয়েছেন যে আমার স্বামী, আমার ভাই, আমার দাদাটা এই রকমই, আমি তো চোরের ঘরের, সুতরাং আমি এটা এটা আমাকে সহ্য করতেই হবে। বা ঠিকই তো হচ্ছে, পয়সা তো হচ্ছে, ফ্ল্যাট তো হচ্ছে, বেশ সাজগোজ গয়নাগাটি তো ভালোই হচ্ছে, মানে এইরকম ভেবে কি তারাও চুপ করে যান, সহ্য করে না? মিনিমাম লজ্জা লাগে না? আমি বলছি যারা আমার প্রোগ্রাম শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনো সাফাই দিয়ে বেরোচ্ছেন, মানে তৃণমূল কংগ্রেসের যারা বাড়িতে আপনারা আছেন মহিলারা, লজ্জা লাগে না যে মানে এইরকম চোর ছেচরদের হয়ে এখনো সাফাই দিতে হচ্ছে? লজ্জা লাগে না আপনাদের? আপনাদেরও সব লজ্জা চলে গেছে, খুব দুর্ভাগ্যের। সেই জন্যই বলছি, আর এই আইনি থাপ্পড় এইসব এইসব বলে মনে হচ্ছে আর এগুলো দিয়ে হবে না। এবার ডিরেক্টলি ডিরেক্টলি যদি কিছু করতে পারে কোর্ট, কোর্ট তো করতেই পারে না, যে কোনো সাজা দিতে পারে ডিরেক্টলি, সেটা সেটা হলে তবে যদি হয়, মানে ডিরেক্ট মানে এজলাসে ডেকে, আগে বলেছিলাম জল আর বিচুটি রাখতে হবে, মানে ঘষে দাও, পুরো ঘষে দাও, ছটকাতে ছটকাতে যেন কলকাতা হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে বের হয়। আমি জানি না এরকম কোনো বিধান আছে কিনা, আমি বলছি আর কি, যদি এরকম কিছু হতো ডিরেক্টলি, মানে এদেরকে ওই বলে টলে হবে না, ডিরেক্টলি শাস্তি দিতে হবে, ডিরেক্টলি এমন এমন জায়গাতে জল বিচুটি ঘষে দিতে হবে যেন কাউকে দেখাতেও না পারে, বলতেও না পারে, শুধু ছটকায়। তাহলে যদি খানিকটা মানে হুঁশ ফেরে এইসব কর্মকাণ্ড থেকে, সেটা আর কি ভাবছি। দর্শক বলবেন, যা সব শুনলেন দেখলেন, এবং ফিরদৌস শামীম বলছেন যা যারা টাকা দিয়েছেন টাকা আদায় করে নিন। হ্যাঁ, আপনাদেরকে আমরা এখন চাকরি চোর বলছি, কারণ সত্যি তো অন্যের চাকরিটাকে নিয়ে আপনারা চাকরি করছিলেন, কিন্তু আমি এটাও বলে এসেছি প্রথম থেকে, যদি এরপর আপনারা টাকা ফেরতের জন্য কোনো উদ্যোগ নেন, তাহলে কিন্তু আপনাদের পাশে আরামবাগ টিভিও থাকবে। আইনজীবী বলছেন, উনিও বলছেন থাকবো, আমরা তখনও থাকবো, কিন্তু তখন আর চাকরি চোর বলবো না, তখন আমরা অন্য কথা বলবো আপনাদের পাশে থেকে। কিন্তু আমরা চাই যে আপনারা টাকাটা ফেরত নিন এবং ওইসব নেতাদেরকে, নেত্রীদেরকে চিনিয়ে দিন সমাজে, এটা আমরা চাই। সেই জন্য তখন আমরা, আপনারা এরকম অনিয়মের মধ্যে থাকলেও, অনৈতিক চাকরি করলেও বা অনৈতিকভাবে চাকরিটা পেলেও, তখন আমরা পাশে থাকবো। কিন্তু টাকা আদায়ের জন্য আপনাদেরকে দরবারটা করতে হবে। দরবার করবেন, কাকে টাকা দিয়েছেন বলবেন, কত দিয়েছেন বলবেন, ঠিকানা বলবেন, আমরাও সেগুলোকে ফোকাস করে করে তার কোথায় কি টাকা সব রয়েছে আমরাও ভিতর থেকে বের করে আনার চেষ্টা করব, আপনাদের পাশে থাকবো। যান ওইসব দিদিমণির পাল্লায় না পড়ে আশায় আশায় থাকবেন, কিছু হবে না। যদি আপনারা লুকিয়ে চুরিয়ে পরীক্ষাতে বসে যান, পরে কিন্তু ডেটা আছে, ফাঁসবেন। অন্য কোথাও চাকরিতে ঢুকিয়ে দেবেন বলেছেন তো, সেটা নিয়েও দেখবেন মামলা হবে, আপনি কিসের ভিত্তিতে অন্য জায়গায় চাকরি পাবেন? নিশ্চয়ই সেখানেও কোনো কারচুপি করা হবে, বা সেখানেও আপনি ফাঁসবেন। এইসব অপেক্ষা না করে জমি জায়গা বিক্রি করে যারা টাকা পয়সা দিয়েছেন টাকাটা আদায় করুন, টাকাটা আদায় করুন, কোনো লজ্জার কোনো ব্যাপার নেই, টাকাটা আদায় করুন, আদায় করুন, প্রকাশ্যে আসুন, বলুন, আরামবাগ টিভি সেখানে পুরো ফোকাস করবে, পুরো দেখাবে। কারণ আরামবাগ টিভি চায় যারা এগুলোকে খেয়েছেন তাদের পেট থেকে, গলা থেকে আঙুল দিয়ে বের করে আনতে, এটা চাই। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।